রাজধানীর মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা চলছে, বাদ পড়াদের নিয়ে একাট্টা এনসিপি। নির্বাচন বানচালে চলছে ষড়যন্ত্র, বলছে বিএনপি। গণতন্ত্রের জন্য লড়ছেন খালেদা জিয়া, জন্মদিনে দোয়া মাহফিল। এবার ভোলাগঞ্জে মাঠের নিচে লুকানো সাদা পাথর উদ্ধার। লালাখাল রাতারগুলে অপরিকল্পিতভাবে বালু তোলায় বিপন্ন সংরক্ষিত অঞ্চল। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ। এবং সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বাড়তি রাজধানীর বাজারে। কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা, চড়া চালের বাজারও। গত সপ্তাহ থেকে 20-30 টাকা করে প্রত্যেকটা তরকারিতে বেশি। যারা মধ্যবিত্ত আমরা, তাদের জন্য এই বাজার করা খুবই কষ্টসাধ্য। বর্ষায় হচ্ছে ক্ষতি হয়েছে, তো আমদানি একটু কম। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। রাজনীতির মাঠে ইতোমধ্যে দৃশ্যমান 2টি জোট। বিএনপির সাথে আছে গণতন্ত্র মঞ্চের 6টি দল এবং 12 দলীয় জোট সহ সমমনা দলগুলো। আর জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট। এদিকে বিশ্লেষকরা বলছেন 2 জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে তৃতীয় জোট করতে পারে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কয়েকদিন আগের বিএনপির শীর্ষ এই নেতার বক্তব্যে স্পষ্ট জামায়াত ও বিএনপির জোট হচ্ছে না আসন্ন নির্বাচনে। তবে এবার ধানের শীর্ষের সঙ্গী কারা সেটির আভাস মিলেছে। দেশটি আমাদের সকলের। সপ্তাহখানেক আগে 2 ধাপে 42টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন ও পরবর্তীতে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন সবকিছুতেই তারা তার যে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সাথী যারা আছে তাদেরকে নিয়েই করবেন বলে তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাই বিশ্বাস করতে চাই। এর মধ্যে 6টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ রয়েছে বিএনপির জোটে। আর আগে থেকে 12 দলীয় জোট তো আছেই, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ধানের শীষ নিয়ে। আমাদেরকে বলছেন যে আপনারা প্রস্তুতি নেন নির্বাচনের। অতীতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি। জোটবদ্ধ নির্বাচন করব, জোটবদ্ধ সরকার গঠন করব, এটা উনি আমাদেরকে বলে, এটা উনি সবসময় বলছেন। বিএনপির সাথে অতীতে আন্দোলনে যেমন ছিলাম, এই নির্বাচনেও আমরা একসাথে থাকব এবং একই প্রতীক নিয়ে, বিএনপির যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখন কতগুলি সিট বা কিছু সেইগুলি নিয়ে আলাপ হয় নাই এখন। এদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট, যেখানে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট ও নেজামে ইসলামের মতো দলগুলো। মতপার্থক্য ভুলে ভোটের মাঠে এবার সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের অপেক্ষায় তারা। ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে ছোটোখাটো বিষয়ে যে মতপার্থক্য আছে, এটা এখানে খুব একটা কার্যকর হবে না। হ্যাঁ, তবে এই সমস্ত বিষয়কে কোনো দল, কোনো গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করবে, তারা এবার সুবিধা করতে পারবে না। একটা পোলারাইজেশন হবে এবং ইসলামের পক্ষের শক্তিটা একটা বড় রকমের শক্তি নিয়ে মাঠে নামবে। তবে এই 2 জোটের সাথেই লিয়াজও রয়েছে কোনো দলের, যারা জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এখন পর্যন্ত আমাদের নেতা কর্মীদের স্পিরিটের জায়গাটা হচ্ছে যে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধর্মভিত্তিক দলগুলোর জোট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রিক জোটের মধ্যে যাওয়ার আমাদের চিন্তাভাবনা নাই। এরকম জাতীয় জায়গা থেকে কোনো বোঝাপড়ার ভিত্তিতে কোনো জোট হয়,
এবং যদি কোনো রাজনৈতিক মেরুকরণ হয় সেক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দৃশ্যমান এই দুই জোটের বাইরে হতে পারে আরেকটি জোট, যার নেতৃত্ব দেবে এনসিপি। তিনটে রাজনৈতিক শক্তির মধ্যে দুটো রাজনৈতিক শক্তি যদি জোটবদ্ধ হয়, তৃতীয় যে শক্তি সেও নিশ্চয়ই চেষ্টা করবে একটা জোটবদ্ধ হওয়ার জন্য, যাতে করে তার শক্তিও কিছুটা বাড়ে। আবার এমনও হতে পারে যারা বিএনপি জোটে যেত বা যারা জামাতের জোটে যেত, তাদের কেউ কেউ মিলে এনসিপির সাথে মিলে একটা তৃতীয় জোট হতে পারে। আর রাতের ভোট ও আমিডামি নির্বাচনের বৈধতা দেয়া দল জাতীয় পার্টির অবস্থান বরাবরের মতোই অস্পষ্ট। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গণ অভ্যুত্থানের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছতে পেরেছেন। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের পরে সরকারকে থাকার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর ইউনূস। এ সময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ, তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। I think I'm cheating here. It's not the last question. I would have used that. The way she killed people on the street. Let's look at what's happened to the... we don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. Everybody participating in it. I said it should be like a fair, a village fair. Have fun. নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে মাগুরা পৌরসভার পারুনান্দুর আলী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের সব অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হলে নির্বাচন নিয়ে সবার সন্দেহ চলে যাবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে, এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বেই আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। নির্জন কারাগারে বেগম খালেদা জিয়ার উপর যারা নির্যাতন চালিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির মির্জা আব্বাস। আর জানাচ্ছেন জাওদ মাহমুদ। জন্মলাভ করেছিল শহীদ জিয়ার হাত। দীর্ঘ সময় পর আবারও এমন পরিসরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের আয়োজন করেছে তার দল। কেক কাটা কিংবা উৎসবমুখর আয়োজনের পরিবর্তে কেন্দ্র থেকে তৃণমূলের নির্দেশনা দেয়া হয় দোয়া মাহফিল আয়োজনের। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত এ আয়োজন। নির্জন কারাগারে বেগম জিয়ার উপর যারা নির্যাতন চালিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তাদের সকলের একটা বিচার পাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি আমার মনে করি। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এখনো লড়াই করে যাচ্ছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। যত রক্ত ঝরুক, যত জীবনে যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি, বিশ্বাস করতে চাই যে সহসা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই নির্বাচন সম্পন্ন হওয়া ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে। আর নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বেই আবারও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এই অঞ্চলে যারা শাসিত হয়েছে আবার ক্ষমতা রাখতে হবে। মুসলিম লীগ আসতে পারে নাই, আওয়ামী লীগের লেগেছিল 21 বছর, আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 82 সালে ক্ষমতাচ্যুত হয়েছিল, 91 সালে আবার পুনরায় রাষ্ট্রপতি দায়িত্ব পেয়েছিল। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন নেতারা। রকিবুল রাহাত, এখন ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে তার পক্ষে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়। ফুলের তোড়া নিয়ে যান ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা কার্যালয়ের একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। চেয়ারপারসনের পক্ষ থেকে ফুল গ্রহণ করেন তার একান্ত সচিব ও সাবেক সচিব ABM আব্দুল সাত্তার। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সংঘবদ্ধ না আসলেও বিক্ষিপ্তভাবে যারাই এসেছেন ফুল হাতে তাদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হচ্ছে না বলে জানায় পুলিশ। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। ঠিক 50 বছর আগে 15 আগস্ট রাতে ধানমন্ডির 32 নম্বরে অতর্কিত হামলা চালায় সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যরা। গুলি করে হত্যা করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যা করা হয় শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল, শেখ ফজলুল হক মনি, আরজুমনি, শেখ রোজি, কর্নেল জামিল সহ 16 জন সদস্যকে। একটি দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সর্বোচ্চ নেতার এভাবে পরিবারসহ বর্বরোচিত হত্যা ও মানবতা বিরোধী অপরাধ ইতিহাসে বিরল। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠন করলে 15 আগস্ট রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয় নানান আনুষ্ঠানিকতা। শেখ মুজিবের দল আওয়ামী লীগও পালন করেছে বিভিন্ন কর্মসূচি। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলের অবসান ঘটে 24-এর 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এক পর্যায়ে গুড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি। 24-এর 5 আগস্টের পর কয়েকবার চেষ্টা করেও আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। এবারও দল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেওয়া হলেও 32 নম্বরের অভিমুখে আওয়ামী লীগের কোনো মিছিল বা জমায়েত দেখা যায়নি। 2 দিন ধরে 32 নম্বরে প্রবেশের সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয় পুলিশ। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেল থেকে 32-এ অবস্থান নেয় বিএনপি। এরপর আওয়ামী লীগের কর্মী সন্দেহে সেখান থেকে বিভিন্ন সময় আটক করা হয় 5 জনকে। পুলিশ বলছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হচ্ছে না। যেহেতু সরকারিভাবে
তাদের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, আমরা সরকারি নির্দেশ পালন করব। বিভিন্ন সন্দেহে কেউ বা মোবাইল টানা পার্টি, চুরি, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে আমাদেরকে 5 জনকে আমাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। শুক্রবার সকালে বিক্ষিপ্তভাবে কয়েকজন ফুল নিয়ে আসলেও তাদের ঢুকতে দেয়নি পুলিশ। কিছুক্ষণ অবস্থান করে চলে যান তারা। এ সময় কিছুটা উত্তেজনাও দেখা যায়, তবে আওয়ামী লীগের ব্যানারে কোনো নেতাকর্মীদের উপস্থিতি ছিল না। বিগত দিনগুলোতে এখানে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে ফুলে ভরে থাকত, তবে 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। 2 বছর ধরে এখানে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক তৎপরতা নেই। চলতি বছরের 5ই ফেব্রুয়ারি এই 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলার পর এখানে শুধুই ধ্বংসস্তূপ আর নীরবতা। জাহিদ হাসান, এখন, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে ক্রাশার মিল সহ বিভিন্ন জায়গায় আজও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সে সময় মাটির নিচ থেকে পুঁতে রাখা পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে পাথরবাহী ট্রাক। এদিকে আজও সাদা পাথরে চলছে পাথর প্রতিস্থাপন। সিলেটের ভোলাগঞ্জে সীমাহীন লুটপাটের পর সেই পাথর জব্দ করে প্রতিস্থাপন জানিয়ে সারা দেশে চলছে তীব্র সমালোচনা। এর মাঝেই এবার মিলেছে বালি দিয়ে চাপা দেওয়া সাদা পাথরের সন্ধান। ভোলাগঞ্জের কলাবাড়ি গ্রাম, যেখানে বালুচাপা দিয়ে রাখা হয়েছে হাজার হাজার ঘনফুট সাদা পাথর। অভিনব কায়দায় লুকিয়ে রাখা এই পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। পরে শুক্রবার সকাল থেকেই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান, যেখানে মাটি খুঁড়তেই বের হয়ে আসে সাদা পাথর। এভাবেই বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল মূল্যবান সাদা পাথর। এরকম কোটি কোটি টাকার সাদা পাথর এখানকার ক্রাশার মিল এবং বিভিন্ন বাসাবাড়িতে পাওয়া যাচ্ছে, এবং যার বিরুদ্ধে এখন সরব হয়েছে প্রশাসন। স্থানীয়রা বলছেন, পাথর লুটের সঙ্গে জড়িত যেই হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে, তবে নির্দোষ কারো ভাগ্যে যেন শাস্তির খড়গ নেমে না আসে সেই দাবি তাদের কণ্ঠে। যারা নদী থেকে পাথর উত্তোলন করেছে এবং যাদের ছত্র ছায়ে উত্তোলন করা হয়েছে, এক দোষী কিন্তু অ্যাকচুয়ালি তারা। এই যে মেল মালিকগুলি এই যে পাথরগুলি আপনারা সিজ করতেছেন, এই ভদ্রলোক তো এখানে টাকা নিয়ে বসে রয়েছে, গাড়ি আসছে, নগদ টাকা দিছে, তারা পাথর কিনে রাখছে, তারা দোষ কোথায়? স্পটে সাদা পাথর যে স্পট আছে, ওই স্পটের পাথরগুলো যখন লুট হয়ে যাচ্ছে তখন আমরা এগুলো ঘুরে ফেলছি। জানি আমরা দেশের যে অভিযান আসবে তখন আইন শ্রদ্ধা করে আমরা মাটি দিয়ে ঘুরে ফেলছি। তখন মাটির গড়তে থাকে এই মালগুলো উঠে নিয়ে যাচ্ছে। যারা লুট করছে এটা আপনারা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করে বের করবে। এদিকে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় শতাধিক পাথর বোঝাই ট্রাক। প্রশাসন বলছে, লুট হওয়া পাথর উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া ক্রাশার মিলগুলোতেও বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। কিছু পাথর পাওয়া গেছে, এগুলো আমরা জব্দ করেছি। এগুলো আবার যেভাবে রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যেখানে সাদা পাথর পাওয়া যাচ্ছে সেগুলো জব্দ করে আবার রিস্টোর করার ব্যবস্থা করছি। বিদ্যুৎ কিন্তু আমরা আরো সেই অগাস্টের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, যেগুলো স্টোন ক্রাশার মেশিন আছে যেগুলো অবৈধ, সেগুলো করা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া চলছে। এদিকে উদ্ধার হওয়া পাথর আজও প্রতিস্থাপন করা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরে। সন্দীপন শুভ, এখন, সিলেট। সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি এবং রাতারগুল, জলাবন সহ সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহালগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকে দুষছেন পরিবেশ কর্মীরা। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বাংলাদেশের নির্মাণ শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি।
সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন ধলাই সহ বেশিরভাগ বালু মহলের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গা থেকে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করে অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আছিল বাঙ্গিয়া বাঙ্গিয়া ইটাত অনেক গাছাই নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ মাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে হয়। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরো কি লাইটল বাইটল এগুলা দেখানির পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে, তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয়, সেই টাকার একটা অংশ তারা প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয় সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয় বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন সিলেট। রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়, যাতে মৃত্যুর দায় ও কারণ উল্লেখ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও মূল রহস্য উদ্ঘাটনে অধিকতর পর্যবেক্ষণ করছে পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের আবহ। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। ছেলে, বউ, নাতিপুতি 4 জনই মৃত। প্রিয়জন হারানোর এই আর্তনাদ থামছে না কিছুতেই। বাড়ি জুড়ে চলছে মাতম। শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকর উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবক মিনারুল, নিজের স্ত্রী ও 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে মিনারুল স্ত্রী সন্তানকে নিয়ে নিজেদের ঘরে যান। পরদিন সকালে বেলা বাড়লেও কাউকে ঘর থেকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। ডাকাডাকির এক পর্যায়ে মিনারুলের বাবা ঘরের কোঠা বেয়ে দেখতে গেলে মিনারুলের ঝুলন্ত মরদেহ ও বাকিদের মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের আহাজারিতে ছুটে আসেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ওর স্বামী চলে গেছে বাইপাসে মারলি, এখন ওই বলছে যে আসো রাতে উঠবে, ডাকছে দরজা ধাক্কাচ্ছে, কোনো দরজা খুলছে না। সকালে উঠে দেখছি তসলা মারা, সগলায় ঘর ঝোঁকড়াছে, পাত্তা নাই। আমি চাতাল দিয়ে উঠি, ওই ঘরে যা ভুলকে দিয়ে দেখছি আমার বেটা মেয়েরা। এ সময় মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পায় পুলিশ। দেনার দায়ে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর মিনারুল নিজে আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করা হয়। স্থানীয়রা জানায়, নিজের চাচাতো ভাই সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছিল মিনারুল। কিছুদিন আগে জমি বিক্রি করে তার বাবা তা পরিশোধ করে, তবে আবারও গোপনে ঋণ করে সে। তাতে বাড়ে দেনার দায়। পাশাপাশি মিনারুল জুয়াড়িদের সঙ্গে জড়িত ছিল বলেও দাবি করেন স্থানীয়রা।
এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, পিবিআই ও পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও সুইসাইড নোট ও মরদেহের পর্যবেক্ষণ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে সিরকুটটা আছে, আমি উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা উনারই। আমাদের যে হস্ত বিচারক আছে তাদের দিয়ে পরীক্ষা করব, আর ক্রাইম সিনের আলামতগুলো আমরা সংগ্রহ করব, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখব, আর এটা আগে পরে কি করছে সেটাও আমরা তদন্ত করে দেখব। এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনায় কেউ প্ররোচনা দিয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। বৃষ্টি ও উজানের ঝলে ফরিদপুর ও কুষ্টিয়ায় এখনও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 4 জেলার তীরবর্তী অঞ্চলের প্রায় 50,000 পরিবার। প্রতিকূল পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে তিস্তার অববাহিকায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বেশিরভাগ স্থানে পানি নামলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। উজান থেকে আসা ঢল ও বৃষ্টিতে প্রতিদিনই বাড়ছে ফরিদপুরের নদ নদীর পানি। আড়িয়াল খাঁ নদের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। এছাড়াও পদ্মা ও মধুমতির পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে নদী বেষ্টিত 4 উপজেলার চরাঞ্চলের 13টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 10,000 পরিবার। পানির চাপ বাড়ায় বিভিন্ন অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। পানি মিনিমাম 10 দিন ধরে পানি বাড়তেছে। পানি ভাড়ায় সব পাতায় ধান পান আছে, ধান পানের শস্য ক্ষতি হইতেছে। পানি বেড়াদের সমস্যা, বাচ্চা কাচ্চা সমস্যা, তারপরে গরু বাছুর নিয়ে সমস্যা, এই যে খাওয়ান দাওয়ান সমস্যা হয়ে যেতেছে। কুষ্টিয়ার পদ্মায় নতুন করে পানি না বাড়লেও এখনও 2 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। প্রতিকূল পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে চলাচলের সড়ক ও ফসলি জমি। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। তলিয়েছে বসতভিটা, প্লাবিত হাজার হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ ঘোষণা করা হয়েছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। 2 জেলায় পানিবন্দী অন্তত 20,000 পরিবার। মেলা কিনা ঘর বাড়ি ডুবে গেছে, মেলা খানিকের পানিতে যেতে আসতে পারছি না। কিছু তো আমরা পাইছি না, কেউ তো আমাদেরকে দিছে না, কি আমরা বাঁচবো, কি খায় বাঁচবো। বাড়ি ঘর অবস্থা খুব ভালো না, এটা সব তো ভাঙচুর হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট। স্কুলে আমাদেরকে আপাতত জায়গা দিয়েছে, এখন একটু আছি। টানা বৃষ্টি আর উজানের ঢলের পানি কমতে শুরু করেছে তিস্তায়। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘর ও রাস্তাঘাট এখনও তলিয়ে আছে। পানি নেমে গেলেও এখনও দুর্ভোগ কমেনি দুর্গত এলাকার বাসিন্দাদের। সাদাত শাহেদ, এখন। বাজারে রয়েছে নানা রকম সবজির প্রাচুর্য, কিন্তু স্বস্তি নেই ক্রেতার। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। গত সপ্তাহের 70 টাকা কেজির দরের সবজি এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। শুধু সবজি নয়, অস্থিতিশীল রয়েছে চালের বাজারও। দাম বৃদ্ধির এই ধারাবাহিকতায় নিত্যপণ্যের বাজারে ভোগান্তিতে সাধারণ মানুষ। মেহরাব সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্রাবণের শেষের দিনে বাজারে পর্যাপ্ত সবজিতে ঠাসা, তবে দাম নিয়ে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটা সবজির দর বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। গত সপ্তাহের 70 টাকার পটল কিন্তু হচ্ছে 100 টাকায়। কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি। বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, কাঁকরোল কিনতে হচ্ছে 90 থেকে 100 টাকায়। বর্ষায় হচ্ছে ক্ষতি হয়েছে, তো আমদানি একটু কম, একটু দাম বেশি। গত সপ্তাহ থেকে 20-30 টাকা করে প্রত্যেকটা তরকারিতে বেশি। কিছু কিছু জিনিস একটু দাম বেশি, যেমন চিচিঙ্গা 120 টাকা চলে, এটা একটু বেশি আছে এই আর কি। টমেটো নতুন আসছে, এটারও একটু দাম বেশি দেখলাম। যারা মধ্যবিত্ত আমরা আছি, আমরা থাকি, তাদের জন্য এই বাজার করা খুবই কষ্টসাধ্য। এদিকে ঈদের পর থেকেই অস্থিতিশীল চালের বাজার। মিনিকেট প্রতি কেজি 80 থেকে 85 টাকা, আর মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 58 থেকে 62 টাকা পর্যন্ত। মাছের বাজারেও রয়েছে উত্তাপ। রুই এবং কাতলা প্রতি কেজি 380 থেকে 400 টাকা, আর ইলিশ যেন বিলাসী পণ্য। বড় ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। গত কয়েকদিনের তুলনায় মাছের দাম একটু বেশি। আমরা আজকে যেটা কিনি, কালকে আসলে দেখি যে আরেকটু বেড়ে গেছে। বাজার দর আজকে মোটামুটি আগের মতোই আছে, বাড়েও নাই কমেও নাই।
তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। কাউরান বাজারে গরুর মাংস 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। মেহরাব সুমন, এখন, ঢাকা। ওষুধ ও হার্টের রিংয়ের দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেঁধে দেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন মুজাহিদ শুভ। সেটা একটু ওয়াইডার আগে যা ছিল তার থেকে একটু বাড়ানো হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য খাতের সমস্যা সীমাহীন। সেই সমস্যা মোকাবিলার চেষ্টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দাবি কিছু সমস্যা সমাধান তারা করতে পেরেছেন। সম্প্রতি হার্টের 10 ধরনের করোনারি স্টেন্টের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা কার্যকর হবে 1 অক্টোবর থেকে। একইভাবে 33 প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর হার 50% পর্যন্ত। শিগগিরই 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইডিসিএল এর যেহেতু সক্ষমতা ছিল না, ওরা এই যেইটুকু ওষুধ তারা নিজেরা তৈরি করতো, ওইটুকু বাদে বাকিটা প্রাইভেট সেক্টর থেকে কিনতো। তাইলে সেই ওষুধের দাম সে আবার যখন হাসপাতালকে দিত আর একটু বেশি দামে তার চলে যাচ্ছে, কারণ তার তো প্রকিউরমেন্ট খরচ আছে। এখন কি তার কোনোটাই করতে হবে না, পুরো খরচটা তার বেঁচে যাবে। সে নিজে প্রোডাক্ট করবে, সেটা হাসপাতালে দিবে। সরকারি হাসপাতালে মোট চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের লক্ষ্যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও কিছু ওষুধের দাম আমরা ফিক্স করে দেব, সেটা বেসিক ওষুধ, সেটা আমরা ধরে নিচ্ছি 260 কিন্তু 255 মতন হবে। এখন আমরা এগুলো কাজের মধ্যে আছি। WHO আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমরা একেবারে আইনগতভাবে নিয়মবিধি মেনেই আমরা এগুলো করব। অসংখ্য মানহীন মেডিকেল কলেজের প্রভাব ইতোমধ্যেই পড়েছে স্বাস্থ্য খাতে। মেডিকেল কলেজের মানোন্নয়ন তথা দক্ষ ও মানবিক চিকিৎসক গড়তে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সিট কমিয়ে দিতে সরকারি এবং একইভাবে বেসরকারি, তার জন্য আমরা কিছু মার্কস ইন্ডেক্স আমরা তৈরি করেছি। সেই অনুযায়ী কোনটা কমাবো আমরা এখনো জানি না, কিন্তু আমরা কমাবো। এটা ঠিক, আমরা সরকারিও কমাবো, বেসরকারিও কমাবো, এবং কোন মান উন্নয়নের জন্য। যুগ যুগ ধরে পদোন্নতির বঞ্চনা নিয়ে অভিযোগ চিকিৎসকদের। সেই সংকট কাটাতে দেশের ইতিহাসে 10,000 চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকরের কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। আমাদের জনবলের সমস্যা আছে, আপনারা জানেন, অপূর্ত শূন্য পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু এই বাল্বটা যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছে দিতে পারি, তো আমরা কিন্তু আপনারা জানেন ছুটির দিনেও আমরা প্রমোশনের কাজ করছি ম্যাডামের নির্দেশে। এদিকে আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছর বয়সীদের টাইফয়েডের টিকা দেবে সরকার। 18 দিনের ক্যাম্পেইনে প্রথমবার 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবার সিদ্ধান্ত সরকারের। কারণ এই বাচ্চাগুলো বাদ পড়ে গেলে তো আসলে হয়তো আমারই ভাগ্না ভাগ্নি নাতি নাতনিরাই বাদ পড়ে, সুতরাং এখানে সবারই কাজ করে সুযোগ আছে। তবে সরকারি হাসপাতালে জনবলের তীব্র সংকট, বেসরকারিতে সেবায় উচ্চমূল্য, পরীক্ষা নিরীক্ষার মান নিয়ন্ত্রণ, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তোষজনক ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ আছে। 10 থেকে 20 পর্যন্ত, মানে 10 দিনের মতো। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ভারতের দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের একাংশের ছাদ ধসে পড়ে নিহত হয়েছেন অন্তত 5 জন। ভেতরে আটকা পড়েছেন আরও অনেকেই। এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে 12 জনকে। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। শুক্রবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। দিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট সমাধিস্থলের যে অংশে ছাদ ধসে পড়েছে তা মূলত শরীফ পাটে শাহ এর দরগা। ভবনটি 16 শতকে নির্মিত হওয়ায় বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। তবে ঠিক কী কারণে হঠাৎ ভবনটির ছাদ ধসে পড়েছে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলাস্কায় বাংলাদেশ সময় আজ রাত 1টায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে অংশ নিতে আলাস্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন ট্রাম্প। এই বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণার সম্ভাবনার কম ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান দ্বিতীয়বারের মতো পুতিন, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যমী বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। নাফিয়ারমান মনন জানাচ্ছেন বাকিটা। ইতিহাসের সাক্ষী হবার পথে যুক্তরাষ্ট্রের এলমেন্ডর্ফ রিচার্ডসন জয়েন্ট বেস। 4 বছর পর যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক ও 158 বছর পর কোনো রুশ সরকার প্রধানের পদার্পণ হচ্ছে এখানেই। আলাস্কার অ্যাঙ্কারেজের মার্কিন সামরিক ঘাঁটিতে শুক্রবার স্থানীয় সময়ে বেলা 11টায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচ্য বিষয় ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বৈঠকের পর মধ্যাহ্নভোজ শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দুই নেতা। ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে সম্মত হবেন বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। তবে 15 আগস্টের বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন তিনি। জানান, দ্বিতীয়বারের মতো পুতিনের পাশাপাশি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করতে পারে যুক্তরাষ্ট্র। And maybe we'll bring some of the European leaders along, maybe not. I don't know that it's going to be very important. We're going to see what happens. সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যমী বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। দুই দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে পারে বলেও ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। Боевые действия прекратить, кризис и выйти на договоренности, представляющие интерес для всех вовлеченных в этот конфликт сторон. এদিকে আলাস্কায় যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আগ মুহূর্তে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্টারমার জানান, যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও শান্তি স্থাপনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিষয়টি প্রমাণ করতে হবে পুতিনকে। যুক্তরাজ্যের সমর্থনের জন্য লেবার সরকারকে ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে যে কোনো ভূমি বিনিময়কে মেনে নেওয়া হবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন জোটের নেতারা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এরই মধ্যে দিয়ে চলে এলাম এখন সন্ধ্যার আয়োজনের একেবারে তবে শেষ করার আগে জানাচ্ছি শিরোনামগুলো আরো একবার। নির্বাচন বানচালে চলছে ষড়যন্ত্র, বলছে বিএনপি। নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই, জানালেন প্রেস সচিব। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাট্টা এনসিপি। এবার ভোলাগঞ্জে মাটির নিচে লুকানো সাদা পাথর উদ্ধার। লালাখাল রাতারগুলে অপরিকল্পিতভাবে বালু তোলায় বিপন্ন সংরক্ষিত অঞ্চল। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ। এবং সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বাড়তে রাজধানীর বাজারে। কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত, চড়া চালের বাজারও। গত সপ্তাহ থেকে 20-30 টাকা করে প্রত্যেকটা তরকারিতে বেশি। যারা মধ্যবিত্ত আমরা, তাদের জন্য এই বাজার করা খুবই কষ্টসাধ্য। বর্ষায় যাচ্ছে, ক্ষতি হয়েছে, তো আমদানি একটু কম। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।